হ্যালো সবাইকে, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ক্লাসে। তো এর আগের ক্লাসে আমরা জননের ধারণা এবং জননের পদ্ধতি সম্পর্কে জেনেছি এবং তার পার্থক্যগুলোও জেনেছি। তো আজকের যেটা টপিক, আমাদের আজকের টপিকটা হচ্ছে অযৌন জনন। অযৌন জননের বিভিন্ন পদ্ধতি এবং তার উদাহরণ সম্পর্কে আমরা জানব। যৌন জননের ডিটেলসে আলোচনা করা আমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু অযৌন জননটাকে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তাই আজকের ক্লাসটি আমাদের মেনলি অযৌন জননের বিভিন্ন পদ্ধতি এবং তার উদাহরণ সম্পর্কে জানার। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো দেখো, অযৌন জননের প্রথম যে পদ্ধতি, আমরা আগে প্রথমে পদ্ধতিগুলো দেখি। পদ্ধতি, তো দেখো অযৌন জননের প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে 1 নাম্বার বিভাজন। বিভাজন, প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের বিভাজন। বিভাজন জিনিসটা কি? দেখো, কয়েকটি এককোষী জীব, এককোষী জীব, এই এককোষী জীবেদের মধ্যে কি হচ্ছে নাকি এই এককোষী জীবেদের মধ্যে দুটি কোষ বিভাজন পদ্ধতির দ্বারা, যেমন একটি হচ্ছে মাইটোসিস এবং আরেকটি হচ্ছে অ্যামাইটোসিস। এই মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা এই এককোষী জীবেদের মধ্যে কোষ বিভাজন ঘটে। কোন পদ্ধতি দ্বারা? নাকি মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা। এই দুই কোষ বিভাজন পদ্ধতির দ্বারা দুটি বা দুইয়ের অধিক নতুন অপত্য সৃষ্টি হয়। নতুন অপত্যের সৃষ্টি। তো বিভিন্ন এককোষী জীবেদের মধ্যে এই মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা কী হচ্ছে নাকি দুটি বা দুইয়ের বেশি অধিক নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে বা দুইয়ের অধিক নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে। এই পদ্ধতিটাকে বলবো আমরা বিভাজন। এবার বিভাজনের বিভিন্ন উদাহরণগুলো সম্পর্কে আমরা জানব। উদাহরণ, তো দেখো বিভাজন এর প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে দ্বিবিভাজন, আমরা প্রথমে দ্বিবিভাজন সম্পর্কে জানব। আরেকটা হয় বহু বিভাজন, দ্বিবিভাজন এবং বহু বিভাজন। তো প্রথমে আমরা দ্বিবিভাজনটা জানব। তো দ্বিবিভাজন জিনিসটা কি নাকি দেখো অনুকূল পরিবেশটা কীরকম নাকি অনুকূল পরিবেশে কি হচ্ছে? তো দ্বিবিভাজন পদ্ধতিতে অনুকূল পরিবেশের মধ্যে কি হচ্ছে নাকি এই অনুকূল পরিবেশে যে এটা দেখো, এটা হচ্ছে অ্যামিবার নিউক্লিয়াসটি দ্বিবিভাজিত হয়। অনুকূল পরিবেশে কি হচ্ছে নাকি নিউক্লিয়াসের দ্বিবিভাজন। নিউক্লিয়াসের মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হচ্ছে। অনুকূল পরিবেশে নিউক্লিয়াসের এই অ্যামিবার নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতি দ্বারা দ্বিবিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতি দ্বারা এটি দ্বিবিভাজিত হয় এবং এর সাইটোপ্লাজমের লম্বতলে খাঁজ সৃষ্টি হয়। এর সাইটোপ্লাজমের লম্বতলে কী হচ্ছে? খাঁজ সৃষ্টি হচ্ছে। লম্বতলে সাইটোপ্লাজমের লম্বতলে খাঁজ
খাঁজ কথাটার অর্থ কি নাকি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ উৎপন্ন, অর্থাৎ এইভাবে একদম নিউক্লিয়াসের লম্ব তলে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একদম লম্বালম্বি খাঁজ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে জিনিসটা এটা এইভাবে, এই যে এইটা, এই যে ডট দিয়ে দেখাচ্ছি, এইভাবে চলে আসে এই জিনিসটা, এই পার্টটা সাইটোপ্লাজমটা এখানে চলে আসে আর ধীরে ধীরে সেটা বিভাজিত হয়ে যায়, খাঁজ লম্বতলে খাঁজ সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হওয়ার পর কি হচ্ছে নাকি লম্বতলে খাঁজ সৃষ্টি হয়ে বিভাজিত হয়, এরপরে বিভাজিত হয়ে যাবে, বিভাজিত সম্পন্ন হয়, সম্পন্ন হয়, বিভাজিত হয়ে কি সৃষ্টি করছে নাকি দুটি অপত্য অ্যামিবা সৃষ্টি করছে, অপত্য অ্যামিবার সৃষ্টি। তো দ্বিবিভাজন পদ্ধতিতে কি হলো নাকি এই অনুকূল পরিবেশে নিউক্লিয়াসটি কোন পদ্ধতিতে নাকি মাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজিত হয় এবং এর সাইটোপ্লাজমে লম্বতলে খাঁজ সৃষ্টি হয়ে এটি বিভাজিত হয়, বিভাজন সম্পন্ন হয়। এর ফলে কী সৃষ্টি হয় নাকি এই যে মাঝখান দিয়ে অ্যামিবাটা কেটে যায় এবং নিউক্লিয়াসের অর্ধেকটা এদিকে আসে, অর্ধেকটা এদিকে যায়, এদিকে গিয়ে নতুন একটি সম্পূর্ণ নিউক্লিয়াস তৈরি করে এবং নতুন দুটি অপত্য অ্যামিবা তৈরি করে। তো এই হচ্ছে অ্যামিবার দ্বিবিভাজন। এরপরে হচ্ছে অ্যামিবার বহু বিভাজন। বহু বিভাজন জিনিসটা কি নাকি প্রতিকূল পরিবেশে, এখানকার পরিবেশ হচ্ছে প্রতিকূল পরিবেশে কি হচ্ছে নাকি প্রতিকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপথ, এই যে অ্যামিবার ক্ষণপথটা বিনষ্ট হয়ে যায়, ক্ষণপথ বিনষ্ট হয়। প্রতিকূল পরিবেশে কি হচ্ছে নাকি ক্ষণপথটা বিনষ্ট হয়ে যায়। তারপরে এই ক্ষণপথ বিনষ্ট হয়ে যাওয়ার পর সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হয়, অ্যামিবার ক্ষণপথটি বিনষ্ট হয় এবং এটি সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হয়। এরপরে কি হচ্ছে নাকি সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ, সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হলো। এবার এই যে সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হলো, সিস্টের মধ্যে কি থাকছে নাকি নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। সিস্টের মধ্যে এই সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকছে। এরা কি করছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বহু বিভাজন ঘটে। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এরা কি করছে নাকি বহু বিভাজন হচ্ছে, এদের মধ্যে বহু বিভাজন সম্পন্ন হয়। এই বহু বিভাজন যে সম্পন্ন হলো, বহু বিভাজন দ্বারা অসংখ্য ক্ষুদ্র স্পোর তৈরি হচ্ছে, বহু বিভাজন দ্বারা ক্ষুদ্র স্পোর তৈরি হলো। আর এই প্রকার বহু বিভাজনকে মনে রাখবে, এদেরকে বলা হয়, এই প্রকার বহু বিভাজনকে বলা হয় স্পোরুলেশন। এই প্রকার বহু বিভাজনকে বলা হয় স্পোরুলেশন। তো সিস্টের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি হয়, এই প্রকার বহু বিভাজনকে স্পোরুলেশন বলে। এবার যখন পরিবেশ অনুকূল হয়, তখন পরিবেশ অনুকূল হওয়ার পর যেই পরিবেশটা অনুকূল হলো তখন সিস্ট প্রাচীরটাকে বিদীর্ণ করে সিস্ট প্রাচীর বিদীর্ণ করে কি হচ্ছে
নাকি নতুন সিস্ট প্রাচীর বিদীর্ণ করে এই ক্ষুদ্র স্পোরগুলি বাইরে বেরিয়ে যায় এবং সেখান থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়। নতুন অপত্যের সৃষ্টি হয়। তো এই হলো অ্যামিবার বহু বিভাজন। এরপরে আমরা দেখব প্লাজমোডিয়ামের বহু বিভাজন। এখন আমরা অ্যামিবার বহু বিভাজন এবং দ্বিবিভাজন বললাম। এরপরে নেক্সট যে উদাহরণটা সেটা হচ্ছে আমাদের 2 নম্বর প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে নাকি এক্ষেত্রে বহু বিভাজন ঘটছে। বহু বিভাজন এক্ষেত্রে দুটি পদ্ধতিতে হয়। একটি হচ্ছে সাইজোনিক, এই পদ্ধতিতে দুই পদ্ধতির হচ্ছে সাইজেন্ট। দুটি দশায় হয়, কি সাইজেন্ট দশা এবং স্পন্ড দশা। সাইজন্ট দশা এবং স্পন্ড দশা, এই দুই পদ্ধতিতে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন হয়। কীভাবে হয় নাকি স্ত্রী অ্যানোফিলিস মশার ক্ষেত্রে। স্ত্রী অ্যানোফিলিস মশা, এই স্ত্রী অ্যানোফিলিস মশার মধ্যে এই বহু বিভাজনটি দেখা যায়। স্ত্রী অ্যানোফিলিস মশার মধ্যে সাইজন্ট এবং স্পন্ড দশায় স্ত্রী অ্যানোফিলিস মশায় পাকস্থলিতে, স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে কি হচ্ছে নাকি যথাক্রমে পাকস্থলিতে সাইজোগনি এবং স্পোরোগনি নামক বহু বিভাজন ঘটছে। সাইজোগনি এবং স্পোরোগনি নামক বহু বিভাজন ঘটছে কার ক্ষেত্রে নাকি স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলিতে। এবার এই সাইজোগনি এবং স্পোরোগনি নামক বহু বিভাজন দ্বারা কী তৈরি হচ্ছে নাকি নতুন নতুন অপত্য সৃষ্টি হচ্ছে। এই পদ্ধতি দ্বারা নতুন অপত্যের সৃষ্টি হলো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সাইজোগনি এবং স্পোরোগনি নামক বহু বিভাজন দ্বারা যে অপত্যগুলো সৃষ্টি হচ্ছে সেই অপত্যদের আমরা কি বলবো নাকি একটা হচ্ছে মেরোজয়েড এবং আরেকটা হচ্ছে স্পোরোজয়েড। সাইজোগনি এবং স্পোরোগনি দ্বারা সৃষ্ট নতুন অপত্যদের বলা হয় মেরোজয়েড এবং স্পোরোজয়েড। এই হলো আমাদের বিভাজন পদ্ধতিটা। অযৌন জননের যে একটা পদ্ধতি সেটা হলো বিভাজন। এরপরে নেক্সট যে পদ্ধতি সেটা হচ্ছে কোরকোদগম। এরপরেরটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোরকোদগম। কোরকোদগম জিনিসটা কি? এই কোরকোদগম পদ্ধতিতে কোনো একটি জীবের মধ্যে প্রবর্ধিত দেহাংশ জনিত্রী জীবদেহ থেকে স্বতঃস্ফূর্তভাবে আলাদা হয়ে নতুন একটা অপত্য সৃষ্টি হলো। একটা জীবের বা ধরলাম এটা একটা উদ্ভিদ, এখানে কোনো একটা প্রবর্ধিত দেহাংশ এইভাবে আছে, সেটা জনিত্রী জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে সৃষ্টি হবে, নতুন অপত্য সৃষ্টি হয়। এটা জনিত্রী জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য সৃষ্টি করে। এই পদ্ধতিকে বলা হয় কোরকোদগম। এবার কোরকোদগমের কয়েকটা উদাহরণ সম্পর্কে আমরা জানব। উদাহরণ
কী কী? প্রথমটা হচ্ছে ইস্ট। ইস্ট ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি হয়। এই ইস্ট মাতৃকোষের কি হচ্ছে নাকি অসমান বিভাজন, অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো, কি বললাম? ক্ষুদ্র প্রবর্ধক, এই ক্ষুদ্র প্রবর্ধকের মতো কী সৃষ্টি হচ্ছে? কোরক সৃষ্টি হচ্ছে। এগুলো কি নাকি কোরক, ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি হয়, যার মধ্যে জনিত্রী নিউক্লিয়াস। এই ক্ষুদ্র প্রবর্ধকের মধ্যে কি থাকছে নাকি জনিত্রী নিউক্লিয়াস। এদের মধ্যে কি থাকছে? এদের মধ্যে জনিত্রী নিউক্লিয়াস থাকছে। এদের মধ্যে জনিত্রী নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। এবার এই যে জনিত্রী নিউক্লিয়াস ক্ষুদ্র প্রবর্ধকের মতো বিন্যস্ত থাকছে, এবার এরা কি করবে নাকি ইস্ট মাতৃকোষ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্ট তৈরি করবে। তো একটা উদাহরণ হলো আমাদের ইস্ট। এবার 2 নম্বর যে উদাহরণ সেটা হচ্ছে হাইড্রা। কি? এক্ষেত্রে যে কোরকটা সৃষ্টি হয়, হাইড্রার ক্ষেত্রে যে কোরকটা সৃষ্টি হবে সেটা জীবদেহের বাইরেই থাকে। ইস্টের ক্ষেত্রে কোরকটা জীবদেহের ভেতরে থাকে, আর হাইড্রার ক্ষেত্রে কোরকটা জীবদেহের বাইরে থাকে। হাইড্রার কোরক জনিত্রী দেহের বাইরে সৃষ্টি হয়, জনিত্রী দেহের বাইরে সৃষ্টি হয়। এক্ষেত্রে জনিত্রী দেহের বাইরে সৃষ্টি হয়। এরা কি করে? প্রথমে প্রবর্ধক রূপে সৃষ্টি হয়। এরা প্রথমে কি করে নাকি প্রবর্ধক রূপে সৃষ্টি, প্রথমে প্রবর্ধক রূপে সৃষ্টি হলো। এরপরে যখন প্রবর্ধক রূপে সৃষ্টি হয়ে গেল, তারপরে মুখচ্ছিদ্র সম্পন্ন হলো। কোর্সিকা মুখচ্ছিদ্র বিভিন্ন কাজ সম্পন্ন হওয়ার পরে এই হাইড্রার কোরকটি জীবদেহ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছিন্ন হয়ে নতুন হাইড্রা সৃষ্টি করে। এই হচ্ছে দুটি উদাহরণ কোরকোদ্গমের, একটা ইস্ট এবং একটি হাইড্রা। এরপরে নেক্সট যে পদ্ধতিটা অযৌন জননের সেটা হচ্ছে খণ্ডীভবন। 3 নাম্বার খণ্ডীভবন জিনিসটা কি নাকি যে অযৌন জনন পদ্ধতিতে কোনো একটি জীবের কোনো একটি জনিত্রী জীবের দেহ কি হচ্ছে? দুটি বা দুইয়ের বেশি খণ্ডে ভেঙে যায়। দুটি বা দুইয়ের বেশি খণ্ডে ভেঙে যায়, এবং এই যে খণ্ডগুলো কি করছে নাকি নতুন অপত্যের সৃষ্টি করছে, স্বতঃস্ফূর্তভাবে নতুন অপত্যের সৃষ্টি করে। এই পদ্ধতিকে বলা হয় খণ্ডীভবন। খণ্ডীভবন জিনিসটা কিছুই না, খণ্ডীভবন কথাটার মধ্যে লুকিয়ে আছে যে কোনো একটি জীব 2 বা ততোধিক খণ্ডে ভেঙে গেল। এটা যদি একটা জীব হয় তাহলে এটা ধরলাম এখানে ভেঙে গেল। এবার কী হবে? এই যে একটা। এবার এগুলো প্রতিটা নতুন অপত্যের সৃষ্টি করবে। এই পদ্ধতিটাকেই সিম্পল বলা হচ্ছে খণ্ডীভবন। এবার খণ্ডীভবনের একটা উদাহরণ সম্পর্কে আমাদের জানতে হবে। উদাহরণগুলোই মাস্ট ইম্পর্টেন্ট। এর যে উদাহরণ সেটা হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা একটা কি? এটা হচ্ছে একটি শৈবাল। এটা শৈবালটা জলের মধ্যে থাকে। এবার জলপ্রবাহ জনিত বা
আঘাতজনিত কারণে, জলপ্রবাহজনিত বা আঘাতজনিত কারণে কি হচ্ছে নাকি এই স্পাইরোগাইরা নামক শৈবালটি 2 বা ততোধিক খণ্ডে ভেঙে যাচ্ছে। ধরো এটি একটি শৈবাল, এটা হচ্ছে শৈবাল। এবার এদিক থেকে জলপ্রবাহ গেল, জলপ্রবাহ যাওয়ার কারণে এটা কি হলো, এটা ভেঙে গেল, এই একটা এবং এই একটা। এবার এরা কি, এরাই হচ্ছে আমাদের নতুন অপত্য। এরা কিন্তু মারা যাবে না, এরা এক একটি নতুনভাবে, এইটাই আবার এও গঠন করবে আর এও গঠন করবে। এই হচ্ছে স্পাইরোগাইরা একটি উদাহরণ খণ্ডীভবনের। এবার নেক্সট যে পদ্ধতি সেটা হচ্ছে পুনরুৎপাদন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পদ্ধতি, পুনরুৎপাদন পদ্ধতিতে কি হচ্ছে, এই পুনরুৎপাদন পদ্ধতি কাকে বলে নাকি যে অযৌন জনন পদ্ধতিতে কোনো একটি জীব, ধরো এটা হচ্ছে একটি কি, এটা একটা কৃমি, এই কৃমির বা জীব, এই জীবটির কি হচ্ছে নাকি পুনরুৎপাদন পদ্ধতিতে কোনো একটি ক্ষুদ্র অংশ, ধরো এই এত বড় একটা জীবের মধ্যে যদি এইটুকু ক্ষুদ্র অংশটা নেই, অংশটা আমি নিই, তাহলে এই ক্ষুদ্র অংশটাই কি করবে নাকি এই ক্ষুদ্র অংশটাই পুরো নতুন জীবটা সৃষ্টি করে দেবে, একে পুনরায় যে উৎপন্ন হচ্ছে কোনো একটি অংশ জীবদেহ থেকে কোনো ক্ষুদ্র অংশ জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যে সম্পূর্ণ নতুন জীবটা সৃষ্টি করছে, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পুনরুৎপাদন। তো বোঝা গেছে পুনরুৎপাদন পদ্ধতি আমরা কাকে বলবো। তো পুনরুৎপাদন পদ্ধতি এটাই। এবার এর কিছু উদাহরণ সম্পর্কে আমাদের জানতে হবে, তো উদাহরণ কি নাকি প্ল্যানেরিয়া নামক কৃমি, প্ল্যানেরিয়া নামক কৃমি, এই যে এইটাকে আবার এখানে আঁকছি, এই প্ল্যানেরিয়া নামক কৃমিটা কিছুটা এরকম চ্যাপ্টা কৃমি। এটা কি, এটা হচ্ছে একটা চ্যাপ্টা কৃমি, এটা চ্যাপ্টা কৃমিটার কি হচ্ছে নাকি কোনো একটি দেহাংশ, তো এইখান থেকে কাটা হলো, এই অংশটা এবং এই অংশটা এরা সবাই এও পুরোটা তৈরি করে দিবে, আর এও পুরোটা তৈরি করে দেবে। তো কি হচ্ছে নাকি এই প্ল্যানেরিয়া নামক কৃমিটির যে কোনো একটি অংশকে কেটে যদি আমি আলাদা করে দিই, সেই অংশটাই পুনরায় নতুন করে সেই সম্পূর্ণ জীবটি সৃষ্টি করে দিবে, জনিতের জীবটাকে সৃষ্টি করে দেবে। তো এই হচ্ছে পুনরুৎপাদন। এরপরে নেক্সট যে পদ্ধতিটা সেটা হচ্ছে 5 নাম্বার রেণু উৎপাদন। রেণু উৎপাদন জিনিসটা কি নাকি এই অযৌন জনন পদ্ধতিতে মোষ, ফান, ছত্রাক এদের দেহে কিছু এককোষী রেণু সৃষ্টি হয়। এদের ক্ষেত্রে কি সৃষ্টি হয়, এই রেণুগুলো কি নাকি এককোষী রেণু সৃষ্টি হয়। এই এককোষী রেণুগুলো জনিত্রী জীবদেহ, ধরো এটা হচ্ছে জনিত্রী জীব, ঠিক আছে, এই জনিত্রী জীবদেহের মধ্যে কিছু রেণু এইভাবে সৃষ্টি হলো, এই রেণুগুলো এখানে সৃষ্টি হলো, এই রেণুগুলো এখানেই জীবদেহের পাশে পড়ে যাবে এবং এখান থেকে
নতুন অপত্যের সৃষ্টি করবে। এই পদ্ধতির আগে বললাম যে রেণু উৎপাদন। এবার রেণু উৎপাদনের কিছু উদাহরণ সম্পর্কে আমরা জানি। উদাহরণগুলো কি কি? প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে ছত্রাক। ছত্রাকরা কি করে নাকি ছত্রাকে বিভিন্ন রকম গঠনের এবং গমন ক্ষমতাযুক্ত বা গমন ক্ষমতাবিহীন, অর্থাৎ যে রেণুগুলো তৈরি হচ্ছে সেগুলি গমন করতেও পারে অথবা নাও করতে পারে। এই রকম ছত্রাকের দেহে গমন ক্ষমতাযুক্ত এবং গমন ক্ষমতাবিহীন রেণু দেহকোষ থেকে উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়। দেহকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন আবদ্ধ অর্থাৎ নতুন ছত্রাক সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে মস ও ফার্ন। মস ও ফার্নের ক্ষেত্রে এই মসের ক্ষেত্রে কি হয় নাকি রেণুধর কলা থেকে, মসের ক্ষেত্রে রেণুধর কলা, এই রেণুধর কলা থেকে রেণুর উৎপন্ন হয়, রেণু উৎপাদন। এবার ফার্নের ক্ষেত্রে কোথা থেকে রেণু সৃষ্টি হয় নাকি ফার্নের ক্ষেত্রে রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে রেণু উৎপন্ন হয়। ফার্নের ক্ষেত্রে রেণুস্থলিতে রেণু উৎপাদন হয় ফার্নের ক্ষেত্রে। এবার মস ও ফার্নের ক্ষেত্রে কি হয় নাকি মসের ক্ষেত্রে রেণুধর কলাতে রেণু উৎপন্ন হয়। এই রেণুগুলো কি করে জীবদেহ থেকে বা মস জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যের সৃষ্টি করে। আর ফার্নের ক্ষেত্রে রেণুধর উদ্ভিদের রেণুস্থলী থেকে রেণু উৎপন্ন হয়, আর এই রেণুগুলো জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যের সৃষ্টি করে। তো এই হচ্ছে আমাদের অযৌন জননের বিভিন্ন পদ্ধতি। অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলি কী কী আমরা জানলাম নাকি প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের বিভাজন। 2 নম্বর পদ্ধতি হলো কোরকোদ্গম। 3 নম্বর পদ্ধতি হলো খণ্ডীভবন। 4 নম্বর পুনরুৎপাদন এবং 5 নম্বর রেণু উৎপাদন। এই 5টাই উদাহরণ ভালো করে মনে রাখবে, 5টাই পদ্ধতি ভালো করে মনে রাখবে। আমাদের আজকে যে টপিক অযৌন জনন এটা শেষ হয়ে গেল। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ক্লাসটি যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো কমেন্টে বলবে। আর দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ভালো থেকো সবাই। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।